हेलो एवरीवन वेलकम टू जे क्लास ऑफ लर्निंग। तो साइंस मैराथन सीरीज और आज के वीडियो में टोटल 3टे चैप्टर कवर आप करबो। चैप्टर नंबर 14, चैप्टर नंबर 15 और चैप्टर नंबर 16। এই 3 চ্যাপ্টারে আমরা এক্সামের মধ্যে 13 মার্ক হয়। আই থিঙ্ক তুমি তেন বালাহরি দেখলে তুমি তেন এই 13 থেকে যেসা হলে তুমি তেন 12 মার্ক তুমি তেন স্কোর করতে ফারবাই যদি তুমি তেন মন লাগাইয়া দেখো। প্রথমে আমরা এই প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট আমরা লাগি চ্যাপ্টার 14 দেখিয়া যে শক্তির পরিবর্তন কি হয়। আমার কলমগু আত রাখা আছে তার মধ্যে কোন শক্তি আছে? স্থিতি শক্তি। আর থেকে ফেলাইলে শব্দ শক্তি বনবো। তো একটা প্লেটের মধ্যে প্লেট উপরে থেকে ফেলাইলে কিতা হয়? তার মধ্যে থাকা স্থিতিশক্তি শব্দ শক্তি দিয়ে পরিবর্তন। একটা মোমবাতি চালাইলে কিতা হয়? মোমের মধ্যে স্থিত রাসায়নিক শক্তি তাপ এবং আলোক শক্তিতে পরিবর্তন হয়। নেক্সট তোমাদের লাগে দরকারি হইল গিয়ে তোমাদের লাগিয়া শক্তির উৎস কাকে বলে। শক্তির উৎস মানে কিতা? শক্তির উৎস বলতে বোঝায় যে জিনিসে আমরা লম্বা সময় থেকে আমরা একটা উপযুক্ত পরিমাণ শক্তি আমরা দিয়া মনে করো কয়লা কত শতক আগ থেকে আমরা শক্তি দিয়া মনে করো পেট্রোলিয়াম। তো যে জিনিস দিয়ে লম্বা টাইম আগ থেকে আমরা শক্তি দিয়া আর আমরা ব্যবহার করতে পারি তারা হয় আমরা শক্তির উৎস। এর মধ্যে উত্তম শক্তির উৎস কিতা? তো উত্তম বলতে কিতা নাম্বার 1 ওগুলো কি তোমাদের লাগে ওগু যার প্রতি একক আয়তন বা বর অধিক কার্য সম্পাদন করতে পারে, যা সহজে পাওয়া যায়, যা সংরক্ষণ পরিবহন সহজতর, যা সবচেয়ে কম খরচ সাপেক্ষ। যেগুলো কম জ্বালাইলে শক্তি বেশি উৎপন্ন করতে পারে, যারা সহজে আমরা পাইতে পারি, যারা সংরক্ষণ করা পরিবহন করা সহজতর মানে সহজে তারা সংরক্ষণ করা যায়, সহজে তারা পরিবহন করা যায়, আর যেগুলো সবথেকে কম খরচ সাপেক্ষ করে কই আমরা শক্তির উত্তম উৎস। যদি পরীক্ষা তোমার আয় জ্বালানি গীতা, তো জ্বালানি বলতে হয় ও শক্তির ও ধরনের শক্তির হয় যেটা মানে যেটা দহনের ফলে তাপ শক্তি উৎপন্ন হয়। জ্বালানি ও জিনিসটা কই যেগু জ্বলার ফলে বা যেগু দহনের ফলে তাপ শক্তি উৎপন্ন হয়। আর উত্তম জ্বালানি কিতা? তো উত্তম জ্বালানি হইল গিয়ে সেম ও পয়েন্ট তোমাদের দেখতে পারবে, যা সহজে পাওয়া যায়, যা অধিক কার্য সম্পাদন করতে পারে, যা সংরক্ষণ পরিবহন সহজতর, যা সবচেয়ে কম খরচ হবে। যদি কোনো শক্তির মধ্যে ও বৈশিষ্ট্যগুলো থাকে তখন তারা কিতা খাইম আমরা উত্তম জ্বালানি খাইম বা আমরা কিতা আমার উত্তম শক্তির উৎস খাইম আমরা। এখন হইল গিয়ে আমরা প্রচলিত শক্তির। প্রচলিত মানে যেটা আগে থেকে চলি আর এখনো চলে ও তারা প্রচলিত, আর অপ্রচলিত মানে যেটা আগে আসলো না এখন আবিষ্কার। প্রথমে আমরা লাগে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি বলতে আমরা সাধারণত কয়লা পেট্রোলিয়াম হই কেন? কারণ কয়লা পেট্রোলিয়াম এটা জীবদেহের অবশেষ থাকে হচ্ছে। যখন কোনো জীব প্রাণীর অবশেষ থেকে সৃষ্টি হয়েছে আমার লাগিয়া পেট্রোলিয়াম, আর উদ্ভিদের অবশেষ থেকে সৃষ্টি হয়েছে আমরা লাগে কয়লা। আমরা কিতা করি আর আমরা কেনে এখন একটা কোয়েশ্চন আয় তোমাদের লাগে খুবই ইম্পর্টেন্ট ওগুলো লাগে তোমার লাগিয়া আমরা কেনে আমরা এখন বর্তমানে আমরা কিতা করি আর আমরা বিকল্প শক্তির এখানে সন্ধান করা প্রয়োজন। এখানে আমরা বিকল্প শক্তির সন্ধান করি আর কারণ হলো গিয়া ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হওয়ার বাদ থেকে মানে 18th সেঞ্চুরির বাদ থেকে কিতা হয়েছে আমরা মানুষের ইন্ডাস্ট্রিয়াল উপরে মানে মানুষে কিতা করছেন শহর গ্রাম ছাড়িয়ে শহরে যাওয়া শুরু করেছে। কারণ শহরের মধ্যে ইন্ডাস্ট্রি বনছে, আর ইন্ডাস্ট্রি যখন রান করতে গেলে কিতা লাগে তার কয়লা তার শক্তি লাগবে। তো শক্তি হিসাবে তারা কিতা করতো জীবাশ্ম ইন্ধনে ব্যবহার করতো মানে কয়লা ব্যবহার করতো মতন এই সময়। তখন কিতা করতো এই যত সময় গেছে তত মানুষের চাহিদা বাড়ছে, আর চাহিদা মিটাইতে গেলে আমরা শক্তি ব্যবহার করতে লাগছে বেশি, যার ফলে কিতা হয়েছে এটা শক্তি যাতে ব্যবহার করা হয় ইতার সময় মানে বনতে সময় কিতা লাগে বহুত বেশি লাগে, যার ফলে যদি এটা শেষ হয়ে যাইতে আমরা কিতা করতে পারতাম না, শক্তিটা আর নয়া বনতে পারতো না। ফলে আমরা কিতা করতে লাগে বিকল্প শক্তির সন্ধান করা আবশ্যক। খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আয় তোমাদের কোশ্চেন কিতা লেখা দেখো। শক্তির উৎস হিসাবে সিম্পল লাইন লেখা আছে দেখো, শক্তির উৎস হিসাবে কয়লা আবিষ্কারের ফলে শিল্প বিপ্লব সম্ভব হয়েছিল। শিল্পায়নের প্রসারণের ফলে শিল্পভাবে জীবনযাপনের মান উন্নত হয়েছিল। দ্রুত হারে জীবনযাপনের মান উন্নয়নের জন্য সামগ্রিকভাবে শক্তির চাহিদা বৃদ্ধি পেয়ে থাকে। শক্তির এই বৃদ্ধিত চাহিদা মেটানোর যে কাজ কয়লা পেট্রোলিয়ামের মতো জীবাশ্ম জ্বালানির দ্বারাই সম্ভব হয়েছিল। কিন্তু এই শক্তির ব্যবহারের জন্য প্রযুক্তির ব্যাপক উন্নতি হয়েছিল। কিন্তু এই জীবাশ্ম জ্বালানির উৎপত্তি হয়েছিল কোটি কোটি বছর পূর্বে এবং প্রয়োজনের তুলনায় সঞ্চয়ের পরিমাণ অতি সীমিত। জীবাশ্ম জ্বালানিগুলো নবীকরণযোগ্য নয়, সুতরাং এই জীবাশ্ম জ্বালানিগুলি সংরক্ষণ অত্যাবশ্যক। যদি আমরা জ্বালানি সমূহ ব্যবহার করি তাহলে অধিক ভবিষ্যতে দ্রুত নিষিদ্ধ হয়ে যাবে। ফলে আমরা কিতা করতে লাগে বিকল্প শক্তির সন্ধান করতে লাগে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট তোমার এই প্যারাগ্রাফ তোমাদের লাগে খুবই ইম্পর্টেন্ট। এই প্যারাগ্রাফ থেকে কিতা পাইব আমরা? এই প্যারাগ্রাফ থেকে পাইব আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে কিতা অসুবিধা আছে। নাম্বার 1 হলো গিয়া জীবাশ্ম জ্বালানি কিতা করে বায়ু প্রদূষণ ঘটায়, বায়ুরে কিতা করে প্রদূষণ ঘটায়। 2 নম্বর হলো গিয়া জীবাশ্ম জ্বালানি ফলে উপজাত দ্রব্য হিসাবে কার্বন, নাইট্রোজেন এবং সালফার ডাই অক্সাইডের মতো আম্লিক দ্রব্য সমূহ উৎপন্ন হয়।
ফলে অ্যাসিড বৃষ্টি হয় এবং জল এবং মৃত্তিকা সম্পদের প্রচুর ক্ষতি সাধন হয়। আমরা জানি 1 নম্বর তো বায়ু প্রদূষণ ওই হয়, 2 নম্বর জীবাশ্ম জ্বালানি জ্বালাইলে কিতা উৎপন্ন হয় সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। ইটা বায়ুমণ্ডলে গিয়া জলীয় বাষ্পর লগে মিলিয়া অ্যাসিড বৃষ্টি মানে অম্ল মানে বৃষ্টির জলের সঙ্গে অম্ল বানায়, আর ইটা অম্ল বৃষ্টির লগে লামিয়ে তারা হয় আমরা অম্ল বৃষ্টি। ঠিক আছে, তো জীবাশ্ম জ্বালানি ব্যবহার অসুবিধা কিতা কিতা 2 নম্বর বায়ু প্রদূষণের লাগিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা, বায়ু প্রদূষণ তারা একটা মুখ্য ভূমিকা পালন করে। আর 2 নম্বর হলো গিয়া অ্যাসিড বৃষ্টির লগে তারা কিতা আছে মাত আছে, খুবই ইম্পর্টেন্ট বালা করে ফুটিয়ে তুমি তাই। নেক্সট হলো গিয়া জীবাশ্ম জ্বালানি ব্যবহারের আমরা কিতা করতে কেমনে আমরা ইটা প্রদূষণ থেকে আমরা রক্ষা করা যাব। 1 নম্বর হলো গিয়া আমরা দহন পদ্ধতির দক্ষতা কিতা করতে বৃদ্ধি করতে লাগবে। দহন পদ্ধতির দক্ষতা মানে আমরা ওলা দহন করতে লাগবে যাতে কার্বন ডাইঅক্সাইড বা ইটা অক্সাইডের পরিমাণ কিতা হয় কম উৎপন্ন হয়। ঠিক আছে, বা আমরা কিতা করতে লাগবো ওলা কিছু ব্যবস্থা করতে যাতে ক্ষতিকারক গ্যাসীয় পদার্থ বা অন্য বর্জ্য পদার্থ হতে ছড়িয়ে যায়, মানে ছড়িয়ে যেতে পারে না, আমরা ওলা কিছু ব্যবস্থা সৃষ্টি করতে লাগবো। এই দুইটা পদ্ধতি ব্যবহার করলে আমরা কিতা করতে পারবো, জীবাশ্ম জ্বালানিটা সঠিকভাবে বা আমরা ব্যবহার করতে পারবো। 2 নম্বর তোমাদের যে পদ্ধতিগুলোকে আমার লাগে তাপ বিদ্যুৎ প্রকল্প, কিতা আমার লাগে তাপ বিদ্যুৎ প্রকল্প। আর তাপ বিদ্যুৎ কেন্দ্র কিতা করা হয় সিম্পল, আমরা কিতা করি ওলা একটা যন্ত্র লই যেগুলি আমরা যেগুর ভিতরে কিতা করি আমরা যেগুর নিচে আমরা কয়লা জ্বালাইয়া তাপ উৎপন্ন করি। আর এগুলোর ভিতরে লইব জল লই আমরা কিতা লই আমরা জলীয় বাষ্প। জল যখন উত্তপ্ত হয় তখন বাষ্প উৎপন্ন হয়, আর ও বাষ্পরে নিয়ে আমরা একটা টারবাইনে ফেলাই, খানা ফেলাই একটা টারবাইনে ফেলাই, টারবাইন একটা ঘুরিয়ে বানাইবো, ঘুরার লগে লগে ডায়নামো, ওই যে ডায়নামো দেখ রায় ডায়নামো কিতা করবো গুণ শক্তিরে বানাইবো নিয়ে বিদ্যুৎ শক্তি, আর যেগুলো থেকে আমরা কিতা করবো প্রবাহ আমরা ঘুরে সঞ্চালন করবো। তো সিম্পল লেখা আছে বিদ্যুৎ শক্তি উৎপাদনের কেন্দ্রে প্রতিদিন বৃহৎ পরিমাণে জীবাশ্ম জ্বালানি দ্বারা জলকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করা হয়, উৎপন্ন বাষ্পের সাথে টারবাইন ঘূর্ণন সৃষ্টি করা হয় যার দ্বারা বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এটা ব্যবহার অসুবিধা কিতা নাম্বার 1 এগুলো ইউজ করতে গেলে কিতা করতে লাগে কয়লা ব্যবহার করতে লাগে বা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করতে লাগে, অর্থাৎ বায়ু প্রদূষণের লাগিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা কিতা করে ভালো করে, মানে খারাপ গুরুত্বপূর্ণ ভূমিকা বালা নয়, তারা বায়ু প্রদূষণ ঘটাইতে কিতা করে সাহায্য করে। 2 নম্বর হলো গিয়া প্রচুর পরিমাণে কয়লা পেট্রোলিয়াম ব্যবহার করতে লাগে, যেটা কয়লা পেট্রোলিয়াম এটা কিতা নাই নবীকরণযোগ্য শক্তি নাই, ইলা ব্যবহার করলে অদূর ভবিষ্যতে কিতা হয়ে যাবে একটা শেষ হয়ে যাব। এর ফরকটা যেগুলো আমরা বেশি ব্যবহার করি এগুলো গিয়া জল বিদ্যুৎ কেন্দ্র কিতা করা একটা নদীর তো জল উপর থেকে নিচে যায়, নদীর জলের গতিশক্তির কিতা করা একটা বান দিয়া নদীর জলে আটকানি হয়, মানে নদীর গতিশক্তিরে বান দিয়া বানের এগুলো স্মৃতিশক্তি, নদীর গতিশক্তিকে বাঁধ নির্মাণের ফলে স্মৃতিশক্তিতে রূপান্তর করা হইলো। আব নির্মাণ বাঁধ তো নদীর সব জল তো স্মৃতিশক্তি পরিণত হয়ে গেল। আব এখন কিতা নিচে একটা সুইচ গেট থাকলো, আর সুইচ গেটে জল কিতা ছাড়া হইলো। এই জল যে ছাড়া হইলো জল একটা তীব্র বেগে যাইব, মানে স্মৃতিশক্তি একটা পূর্ণ বেগে কিতা হইব আমার গতিশক্তিতে যাইব গিয়া একটা ও জল গিয়া খারাপ পড়বে একটা টারবাইনও গিয়া পড়বে, টারবাইন কিতা হইব টারবাইন ঘুরার লাগিয়া উপরে ডায়নামো আছে, ডায়নামো বানাইব কিতা ওই যে উপরে জেনারেটর আছে, জেনারেটর একজন ডায়নামো হে ও টারবাইনের গুণ শক্তি ব্যবহার করে বানাইব কিতা হে বিদ্যুৎ শক্তি। বুঝা গেছে, ও হইল গিয়ে পুরা মাত কথা। আব কিতা সুবিধা অসুবিধা হইল গিয়া ইহা নবীকরণ জল বিদ্যুৎ প্রকল্প একটা নবীকরণযোগ্য শক্তির উৎস, আর 2 নম্বর প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি আহরণ করা যায়, সুবিধাও। ঠিক আছে, এরপরে নদীর জল পুরা বছর থাকে, যার ফলে পুরা বছরও কিতা করতে পারি আমরা নদীর জল খাইতে পারি, আলটিমেট পুরা বছর থাকে, মানে একটা নবীকরণযোগ্য শক্তির উৎস। ঠিক আছে, দুইটা সুবিধা এগুলো গিয়া 1 নম্বর হলো গিয়া ইহা নবীকরণযোগ্য শক্তি, 2 নম্বর কিতা হয় না ইহার ফলে প্রদূষণ কিতা হয় কম হয়, তুলনামূলকভাবে কিতা আমার লাগিয়া তুলনামূলকভাবে বায়ু প্রদূষণ কিতা হয় কম হয়। আর 3 নম্বর হলো গিয়া কিতা হয় গিয়া আমরা লাগিয়া প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি আমরা পাইতে পারি। আর অসুবিধা কিতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামও আয় জল বিদ্যুৎ প্রকল্পের অসুবিধা কিতা। নাম্বার 1 অসুবিধা হইল গিয়া এই যেটা বাঁধ কেবলমাত্র সীমিত স্থানে বাঁধ নির্মাণ করা যায়, বিশেষত কোন জায়গায় পাহাড়ি অঞ্চলে বাঁধ নির্মাণ করা, ওগুলো নাম্বার 1। নাম্বার 2 হইল গিয়া যে বাঁধের জলে যে ডুবে যাওয়া বৃহৎ পরিমাণ কৃষিযোগ্য জমি মানুষের বাসস্থান বিসর্জন দিতে হয়, যেমনি বাঁধ দিবায় জল তো আটকে সাইডে প্লাবিত হইব, ফলে বহুত মানুষের জায়গা জমি সবকে বিসর্জন দিতে হইব। 3 নম্বর হইল গিয়া কিতা হয় গিয়া আমরা ডুবে যাওয়া গাছপালা দিয়ে বায়ুহীন অবস্থায় পচনের ফলে সবুজ গৃহ গ্যাস মিথেন উৎপন্ন হয়। এই গ্যাস যখন আমরা জলে প্লাবিত হইব বিভিন্ন ধরনের উদ্ভিদ কারণ নিচে পচন হইয়া মিথেন গ্যাস উৎপন্ন হবে, যে একটা প্রকার সবুজ গৃহ গ্যাস মানে পৃথিবীর তাপমাত্রা বাড়াইতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে হইল গিয়া গৃহহীন মানুষের সন্তোষজনক পুনর্বাসনে নানা সমস্যা দেখা দেয়, ওগুলো কি তার জল বিদ্যুৎ প্রকল্পের অসুবিধা কি থাকে, খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। এরপরে দেখো লেখা আছে গঙ্গা নদীর উপরে কোন বাঁধ আছে তেহরি বাঁধ, আর নর্মদার উপরে খেয়া আছে সরদার সরোবর বাঁধ, মানে গঙ্গা নদীর বাঁধের নাম কি তা তেহরি বাঁধ, আর নর্মদার বাঁধের নাম হইল সরদার সরোবর বাঁধ, খুবই ইম্পর্টেন্ট বালা করে পড়বা তুমি। এরপরে হইল তোমার লাগিয়া জৈব বর কিতা আছে প্রচলিত কিছু কিতা করছে উন্নত সাধন, এর মধ্যে আছে জৈব বর
মানে জৈব প্রকল্প বলতে হইলো জীবদেহের আমার লাগিয়া মানে অবশেষ একটা সিম্পল ক্ষতি করা তুমি বা মানে ড্রাই মাছ তুমি ড্রাই মাছ জীবদেহ মনে করো পাতা আছে পাতা ফোটা শুকনো যে গুগুর মাছ যে হইম কিতা আমার লাগে জৈব বর। আচ্ছা কিতা লেখা আছে দেখো, যদি আমরা কিতা করি জ্বালানি হিসাবে গোবরের চাপড়া ব্যবহার করি তো কিতা হইব, গোবরের চাপড়ার ফলে কম মানে রান্না হইতে সময় কিতা লাগবে বেশ লাগবে আর প্রচুর পরিমাণে ধোঁয়া উৎপন্ন যেটা বায়ু প্রদূষণ করবো। তো কিতা করে আমার লাগিয়া এটা জীবাশ্ম জ্বালানি দহনের ফলে অতিরিক্ত তাপ উৎপন্ন একটা কিতা ইহার ফলে অতিরিক্ত তাপ উৎপন্ন হয় না আর প্রচুর পরিমাণ ধোঁয়া উৎপন্ন হয়। তো আমরা কিতা করি যদি আমরা কাঠকে সীমিত পরিমাণে অক্সিজেনের সাহায্যে দহন করা হয় তখন কাঠের জ্বালা জল উদ্বায়ী হয় এবং উপজাত দ্রব্য হিসেবে কিতা কাঠ কয়লা পাওয়া যায়। যদি কাঠ থেকে কেমনে কাঠ কয়লা উৎপন্ন করা হয়, যদি কাঠটা কিতা করা হয় সীমিত পরিমাণে অক্সিজেনের সাহায্যে জ্বালানি হয় তখন কাঠ থেকে জল বাষ্প হয়ে গেল গিয়া আর বাকি রইল কিতা আমার লাগে কাঠ কয়লা। আর কাঠ কয়লা ব্যবহার সুবিধা হইল গিয়া একটাই কিটা মানে শিকাহীন ভাবে জ্বলে, মানে কোনো আগুনের শিকা দেয় না আর জ্বলে আর প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় আর ধুমা কিতা দিয়ে আমার লাগে কম দেয়। তো গোবরের চাপড়া এবং কাঠকয়লা ব্যবহারের মধ্যে সুবিধা অসুবিধা কিতা কিতা। তো সুবিধা হইল গিয়ে গোবরের চাপড়া একটা সহজে পাওয়া যায় আর সারা বছর পাওয়া যায়, আর অসুবিধা হইল গিয়া গোবরের চাপড়া ব্যবহারের ফলে অতিরিক্ত পরিমাণে ধোঁয়া দেয় আর তাপ উৎপন্ন সময় মানে সময় কিতা লাগে বেশ লাগে। আর কাঠকয়লা ব্যবহার সুবিধা হইল গিয়া একটারে কিতা করেন একটা শিকা দেয় না বিনা শিকায় জ্বলে আর শিকা খেনে দেয় না কারণ জল তার মাঝে দেখুন যেটা শিকা দিত ওইটা সবাই অলরেডি বাষ্প করে নেওয়া হয়ে গেছে আর কম ধুমা উৎপন্ন করে তাপ উৎপন্ন করে কিন্তু আমার লাগে বেশি। আচ্ছা এখন আমরা গোবরের আমরা যে জৈব গ্যাস প্রকল্প কেমনে কাম করে তার সম্বন্ধে আমরা ডিসকাশন করবো। আমরা তো সবার গোবর গ্যাস কিতা, যখন আমরা গোবর শস্য উৎপাদনের গোবর বা আমরা শাকসবজির অবশেষ সব মিলিয়ে যখন কিতা করি আমরা সব শাকসবজির অবশেষ বর্জ্য নানান রকমের আবর্জনা দিই অক্সিজেন বিহীন অবস্থায় পচনের ফলে যে গ্যাস উৎপন্ন হয় তারা কই আমরা গোবর গ্যাস। গোবর আমরা শাকসবজির অবশেষ ইত্যাদি যখন আমরা কিতা করি আমরা অক্সিজেনবিহীন অবস্থায় ফসাই তখন যে গ্যাস উৎপন্ন তারা কই আমরা গোবর গ্যাস। আর যেহেতু মুখ্য উপাদান গোবর তারা কই আমরা গোবর গ্যাস। তো তুমি যেন প্রকল্প দেখতে পারে প্রকল্পের চিত্র তোমার বই দেওয়া আছে ওই কিতা দেখো সবার আগে কিতা করলাম আমরা জৈব সার মিশারের ওই জায়গায় ফালাইলাম আমরা, ঠিক আছে দিলাম কিন্তু বাঁচতে বাঁচতে কিতা হইব গিয়া ও ট্যাঙ্কের ভিতরে গিয়ে ফসিয়া অনামালে গ্যাস বনবো আর গ্যাস নিয়ে আমরা কিতা ব্যবহার করবো যারে আমরা রান্নার খামা ব্যবহার করতে পারি। তো কিতা করা তুমি দেখো ভালো করে লাইন বাই লাইন জিয়ার আমি এই প্রকল্পে ইটের তৈরি গম্বুজ আকৃতি মানে পুরাটা ইট দিয়ে বানানো হয়, একটি মিশ্রণের ট্যাঙ্কে গোবরের জলের মিশ্রণ তৈরি করে ডাইজেস্টার বসানো হয়। ডাইজেস্টার বসানো হয় তোমার লাগিয়া ডাইজেস্টার একটি অক্সিজেনবিহীন বন্ধ কক্ষ যাদের অক্সিজেন দরকার পড়ে না এবং অবাধ অনুজীব গোবর জলের মিশ্রণে পচন ঘটায় এবং জটিল যৌগ বা মানে তার ভাঙ্গ নিব আর সম্পূর্ণ পচনের ফল কয়েকদিনের সময় নেয় এবং মিথেন এবং কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে। ডাইজেস্টারের উপরে গ্যাস ট্যাঙ্কে এই জৈব গ্যাস জমা হয় ফলে ব্যবহারের জন্য নলের সাহায্যে ব্যবহার করা ওই যে নল দেখা যায় ওগুলি গ্যাস অন্য গ্যাস জমাই বইয়া আর অন্যায় গ্যাসে ব্যবহার করে তার খামা লাগানো নিব, ঠিক আছে। যখন খাম শেষ এগুলি আবার এসে সার হিসেবে ব্যবহার করাও যায়। আচ্ছা কিতা সুবিধা কিতা অসুবিধা ওপরে ফাইবাই যখন লেখা আছে সুবিধা হইল গিয়া এর ব্যবহারের ফলে কোনো যা ছাই বা কোনো উপজাত দ্রব্য কিতা হয় আমার লাগিয়া সৃষ্টি মানে কাঠ জ্বালাইলে লাস্টে তো আমার অবশেষ দ্রব্য সৃষ্টি হয় ছাই উৎপন্ন হয় না নি কিন্তু একটা ব্যবহারের ফলে কোনো ধরনের ছাই উৎপন্ন কোনো উপজাত দ্রব্য সৃষ্টি হয় না। এর ফলে এদের দহন ক্ষমতাও বেশি মানে কম সময়ে কম পরিমাণ জ্বললে বেশি পরিমাণে কিতা উৎপন্ন তাপ উৎপন্ন হয় আর বায়ু প্রদূষণও কিতা হয় কম হয়। আবার অসুবিধা হইল গিয়া ব্যবহার করতে গেলে খুব বেশি পরিমাণে কিতা লাগে আমার লাগে গোবর লাগে আর চতুর্দিকে একটা কিতা দুর্গন্ধ কিতা আমার লাগে সৃষ্টি হয় আর একটা নবীকরণযোগ্য শক্তির উৎস, ঠিক আছে। তো কিতা করে আমার লাগে শক্তির যোগান এবং আচ্ছা আর লাগতো না তো জৈব গ্যাস একটি নবীকরণযোগ্য শক্তির উৎস আমার লাগে, ঠিক আছে। তো কিতা সুবিধা ইহা নবীকরণযোগ্য শক্তির উৎস, ইহার ফলে বায়ু প্রদূষণ হয় না, ইহার ফলে কোনো অপজাত দ্রব্য সৃষ্টি হয় না, ইহার দহন ক্ষমতা মানে খুব বেশি। আর অসুবিধা হইল গিয়া ব্যবহার করতে গেলে প্রচুর পরিমাণে গোবর লাগে আমার লাগিয়া 2 নম্বর লাগে চতুর্দিকে একটা দুর্গন্ধ কিতা আমার লাগে সৃষ্টি হয়। আবার বায়ু শক্তি লাগে কিতা দরকার বায়ু শক্তি লাগে উপরে একটা বায়ুকল লাগানি হয় বাতাসে বায়ুকল ঘুরাইলো আর ও ঘূর্ণন শক্তির ব্যবহার করে বানানো বিদ্যুৎ শক্তি। তো সিম্পল লেখা আছে বায়ুকলের সাহায্যে যান্ত্রিক কার্য সম্পাদন করা মানে ঘুরানি হয় আর যেমন জল উত্তোলন পাম্পে বায়ুকলে ঘূর্ণন শক্তির কাজে লাগিয়ে ঘুরানি হয়। আর ইনো আমরা কিতা করি বর্তমানে বায়ু শক্তি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়ুকলের ঘূর্ণন গতির সাহায্যে বিদ্যুৎ উৎপাদকের টারবাইনটি ঘুরানি হয় আর একক বায়ুকল দ্বারা উৎপন্ন পরিমাণ কম তার লাগে এক জায়গার মধ্যে কয়েকটা বায়ুকল লাগানি হয়। কয়েকটা বায়ুকল যখন বাতাসে ঘুরায় ঘুরার লগে লগে ও বায়ুকল ঘুরার লগে লগে টারবাইন ঘুরাইব আর টারবাইন ঘুরাই আমার লাগে বিদ্যুৎ শক্তি বানাইব।
अब ई প্যারাগ্রাফ তোমাদের লাগে ইম্পর্টেন্ট কোন দেশে বায়ু প্রবাহের দেশ হয় ডেনমার্কের বায়ু প্রবাহের দেশ হয় আর ওই দেশে প্রায় 25% আমরা লাগিয়া ভারতের বিদ্যুৎ উৎপাদন করার গিয়া সবার আগে স্থান লাগে জার্মানি 1 নম্বরও আর ভারতের স্থান লাগে 5ম ঠিক আছে আর ভারতবর্ষের কোন জায়গার মধ্যে ভারতের সবথেকে বৃহত্তম ফার্ম গড়ে উঠেছে যেগুলো আমার লাগে তামিলনাড়ু কন্যাকুমারী যেগুলো প্রায় 380 মেগাওয়াট কারেন্ট আমরা পাওয়া যায় খুব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ এমসিকিউ লাগিয়া কিতা সুবিধা কিতা অসুবিধা নাম্বার 1 সুবিধা লাগিয়া বায়ুশক্তি লগে পরিবেশ বান্ধব এক প্রকার শক্তির উৎস আর 2 নম্বর ইহা নবীকরণযোগ্য শক্তির উৎস মানে বায়ুশক্তি ব্যবহার হলে পরিবেশে কোনো ক্ষতি হয় না আর 2 নম্বর হইল গিয়া ইহা কিতা আমার লাগে নবীকরণযোগ্য শক্তির উৎস অসুবিধা খুব ইম্পর্টেন্ট প্রথমত হইল গিয়া অসুবিধা বায়ুশক্তি ফার্ম কেবলমাত্র সেই সকল স্থানে স্থাপন করা যায় যেখানে বছরের অধিকাংশ সময় বায়ু প্রবাহ ঘটে আর টারবাইন ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় বেগ 15 কিলোমিটারের অধিক হওয়া প্রয়োজন টারবাইন চালাইতে গেলে প্রয়োজনীয় বাতাসের বেগ 15 কিলো মানে প্রতি ঘন্টায় 15 কিলোমিটার থেকে বেশি হইতে লাগবে 2 নম্বর হইল গিয়া বায়ুশক্তি ফার্ম বৃহৎ পরিমাণ স্থানের কিতা আবশ্যক হয় বড় এরিয়া লাগে আমার লাগিয়া আর এই ফার্ম স্থাপনের প্রাথমিক খরচ অত্যন্ত কিতা আমার লাগিয়া বেশি তো তিনটা অসুবিধা বই দেওয়া আছে একটা হলো গিয়ে তারে ঘুরাইতে গেলে বাতাসের বেগ সব জায়গায় স্থাপন করা যায় না আর তারা চালাইতে গেলে বাতাসের বেগ 15 কিলোমিটার থাকে 15 কিলোমিটার পার ঘন্টা কিতা লাগে বেশি লাগে আর মানে বৃহৎ পরিমাণ জায়গা লাগে আর তার স্থাপন করতে গেলে খরচ খেতে লাগে বহুত বেশি লাগে আমার লাগে বিকল্প বা অপ্রচলিত মানে যেটা আগে থেকে আর না এখন বর্তমান আবিষ্কার সবার লাগে লোক সৌরশক্তি সূর্য আমরা বহুত আত্মায় শক্তি দিয়ে আর সারা জীবন দেওয়া যাবে তার লাগে নবীকরণযোগ্য শক্তির উৎস সবার আগে তোমার তার ফরিতায় আকাশ মেঘশূন্য আকাশে বছরে যে পরিমাণ সৌরশক্তি ভারতে আপাতত তা অনুমানিক কত 5000 ট্রিলিয়ন কিলোওয়াট ঘন্টা ভারতে যে পরিমাণ সৌরশক্তি পৃথিবীর ভারত হয়ে ফোড়ে এর পরিমাণ কত 5000 ট্রিলিয়ন কিলোওয়াট পার ঘন্টা আর আকাশ মেঘশূন্য থাকলে প্রতিদিনে সৌরশক্তি পরিমাণ কত প্রায় 4 থেকে 7 কিলোওয়াট পার মিটার স্কোয়ারও 4 থেকে 7 কিলোওয়াট শক্তি কিতা করা যাব পার ঘন্টা আহরণ করা যাব সৌরতাকে পৃথিবীর গড় দূরত্ব রেখে আমার লাগিয়া সৌর ধ্রুবক আর যদি এই দূরত্ব অতিক্রম যে পরিমাণ সৌরশক্তি সরাসরি পৃথিবীর বায়ুমণ্ডলে বহিস্তরে পৌঁছায় তার পরিমাণ হলো গিয়া প্রতি সেকেন্ডে 1.4 কিলোজুল বা 1.4 কিলোওয়াট পার মিটার স্কোয়ার খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ এমসিকিউ লাগে তোমাদের লাগে দরকারি अब এই প্যারাগ্রাফ তোমাদের দেখো সৌর কুকার কিতা করি আমরা সূর্যের তাপ শক্তি ব্যবহার করি আমরা কিতা করি রান্নার খামা লাগাই সুবিধা হইল গিয়া বায়ুত কোনো প্রদূষণ করে না ইহা পরিবেশ বান্ধব এক প্রকার শক্তির উৎস অসুবিধা হইল গিয়া ইত্যাদি খানি বানাইতে সময় কিতা লাগে বহুত বেশি লাগে আর কেবলমাত্র দিনে ব্যবহার করা যাইব রাত ব্যবহার করা যাইতো না তো আই থিঙ্ক বুঝি লইবা আর এখানেও যে গ্লাস ইউজ করা একটা অবতল আয়না ব্যবহার ইউজ করা অবতল আয়না ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা এখন আইলা সৌরকুশের খাম হইল ইহা সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিকে করে পরিবর্তন করে তো ঘরে কিতা দেখো ইম্পর্টেন্ট মাত্র লেগে তোমাদের দরকারি একটা সৌরকুশে প্রায় 0.5 থেকে 1 ভোল্ট শক্তি উৎপন্ন করতে পারে আর 0.71 বিদ্যুৎ যোগান দিতে পারে ঠিক আছে আচ্ছা তো এগুলোর সুবিধা হইল গিয়া যেটা অঞ্চলের মধ্যে সুবিধা হইল গিয়ে এগুলোর মধ্যে কোনো গতিশীল অংশ থাকে না অর্থাৎ রক্ষণাবেক্ষণের কোনো প্রয়োজন হয় না আর কিটা কোনো যেটা দুর্গম স্থান যেটা কোনো বিদ্যুৎ শক্তি পরিবহন বিদ্যুৎ নেওয়া এখনো বহুত খরচ সাপেক্ষ এটার মধ্যে সোলার কুশ বানি সৌর কুশ সোলার সেল ইউজ করা যায় अब देखो অসুবিধা কিতা অসুবিধা নাম্বার 1 হলো গিয়া যে সিলিকন আমরা সৌরকুশে লাগান তার পরিমাণ কিতা আমার লাগে বহুত সীমিত সমগ্র উৎপাদন ব্যবস্থা এখনো অত্যন্ত খরচ সাপেক্ষ ঠিক আছে আচ্ছা ইয়াদ রাখবা সৌরকুশের অন্তঃসংযোগের জন্য খালি ইউজ করা হয় সিলভার ডি ইউজ করা সৌরকুশের অন্তঃসংযোগ হলে কোন ধাতু ইউজ করা হয় সিলভার ডি ইউজ করা হয় বাট অ্যাকচুয়ালি কোনটা ইউজ করা হয় সিলিকনটা ব্যবহার করা হয় ঠিক আছে কিতা জিনিসও লাগে वो তোমাদের লেখা আছে দুনিয়া জিনিসের নাম সব জিনিসের তোমাদের খেলা সৌরকুশ বা সোলার সেল লাগে তোমাদের আবার সমুদ্র থেকে আহরিত শক্তি তিনটা এগুলো গিয়া জোয়ার শক্তি এগুলোকে তরঙ্গ শক্তি আর এগুলোকে সমুদ্রের তাপ শক্তি তো জোয়ার শক্তি মানে কিটা পৃথিবীর চন্দ্রের মাধ্যাকর্ষণ প্রভাবে মানে সাগর পৃষ্ঠে যে জলস্তর কোথাও ফুলে উঠে বা কোথাও নেমে যায় চন্দ্রের মাধ্যাকর্ষণ লাগে সমুদ্রের জল কোন জায়গায় ফুলে কোন জায়গায় ঢেউ উপরে থাকে কোন জায়গায় ঢেউ নিচা হয় ওগুলো কই আমরা সমুদ্রের জোয়ার শক্তি তো কিটা করা হয় একটা দেওয়াল লাগাইয়া সমুদ্রের জোয়ার শক্তি তো যাইব না নি একটা দেওয়ালের সাহায্যে পড়বো আর দেওয়ালের যে জল উপচে পড়বো ওগুলো নিচে বানিয়ে টারবাইন ঘুরিব অন্তাকে বানিয়ে নেব কিন্তু আমার লাগিয়া কারেন্ট বানিয়ে নেব তারপর লেখা আছে সাগরের জলপৃষ্ঠের ওঠানামা পার্থক্যের জন্য আমরা জোয়ার শক্তি পেয়ে থাকি সাগরের নিকটবর্তী কোনো সংকীর্ণ জলভাগের উপর বাদ দিয়ে জোয়ার শক্তি কাজে লাগানো হয় বাঁধের উপচে পড়া জলের সাথে টারবাইন ঘুরিয়ে জোয়ার পাটা শক্তিকে বিদ্যুৎ শক্তি রূপান্তর করা হয় আলটিমেটলি দেখো এগুলো সুবিধা কেটা ইহা নবীকরণযোগ্য শক্তির উৎস ইহা হইল গিয়া পরিবেশ বান্ধব মানে পরিবেশে কোনো ক্ষতি করে না অসুবিধা কেটা নাম্বার 1 অসুবিধা হইল গিয়া ইটা বাদ সব জায়গায় স্থাপন করা যায় না
ঠিক আছে। আর সম্পূর্ণ মেরামতিতে সময় কিতা লাগে, মানে তার রিপেয়ারিং বা তার মেরামতিতে সময়, তার খরচ কিতা লাগে, বহুত বেশি লাগে। এট দ্য সেম টাইম সমুদ্রের যে পরিস্থিতিতন্ত্র এটার মাঝে ব্যাপক কিতা আমার লাগে ক্ষতি হয়। সেম তোমার তার লাগে তরঙ্গ শক্তি, সমুদ্র তরঙ্গ শক্তি নিয়ে ঘুরা নেব, ঘুরে টারবাইন ঘুরা নেব, টারবাইন ঘুরাইয়া বিদ্যুৎ শক্তি বানা নেব। সুবিধা সেম, নবীকরণযোগ্য শক্তির উৎস, ইয়ার ফলে পরিবেশ কোনো ক্ষতি হয় না। সেম অসুবিধা হইল কি সেম, কারণ সমুদ্রের তরঙ্গ সব জায়গায় সমান, তার লাগে সব জায়গার মধ্যে মানে ইটা প্রকল্প স্থাপন করা যায় না। ঠিক আছে। আচ্ছা, আবার সমুদ্রের তাপশক্তি। তাপশক্তি বলতে সমুদ্রের উপরিভাগের জল থাকে ঠান্ডা আর নিচের জল থাকে গরম, উপরের জল থাকে গরম আর নিচের জল থাকে ঠান্ডা। যদি উপর আর নিচর উপরিভাগের আর জলপৃষ্ঠ আর 2 কিলোমিটার গভীরের জলপৃষ্ঠে পার্থক্য 20 ডিগ্রি সেলসিয়াস বা 293 কেলভিন থেকে বেশি হয়, তবে এই প্রকল্প বানানি যাইব। এখানে কিতা করা হয়, কিতা করা হয় সিম্পল মাত, যদি জলপৃষ্ঠের অ্যামোনিয়ার মতো দ্রব্যরে কিতা করা হয়, উদ্দায়ী তরলে ফুটানি হয় আর উত্তপ্ত বাষ্পকে জেনারেটর হয়ে যে টারবাইন ঘুরানো হয়, আর যার সাহায্যে আমরা কিতা বানাই, আমরা বিদ্যুৎ শক্তি বানাই আমরা। আব ইতা প্রকল্প রইল গিয়া পার্থক্য নাম্বার 1 শর্ত হইল গিয়া সুবিধা সেম, নবীকরণযোগ্য, পরিবেশগত ক্ষতি হয় না। অসুবিধা কিনা তোমাদের খুব ভালো বুঝবে, এখন লোকে ইতা প্রকল্প সব জায়গায় স্থাপন করা যায় না। 2 নম্বর লোকে স্থাপন করতে গেলে উপরের জলভাগ আর নিচের জলভাগের মধ্যে পার্থক্য কত লাগবে, 293 কেলভিন হওয়া লাগবে। আচ্ছা, আর ভূভাগের তাপ শক্তি। পৃথিবীর মানে মাটি যে আছে, আমরা মাটির কিতা আছে, মাটির মাঝে কিতা ছোট ছোট ছিদ্র আছে, পোর্স আছে। তো কিতা হয়ে গিয়া মাটির নিচে গেলে আমরা মানে পৃথিবীর 3টা স্তর, এগুলো গিয়া ক্রাস্ট, মেন্টেল আর কোর। কেন্দ্রটা কই আমরা কোর। তো মেন্টাল রিজনের মধ্যে মানে পৃথিবীর যে 2 নম্বর যে স্তর, এগুলোর মধ্যে হয় মেন্টালের মধ্যে কিতা গলিত শিলা আছে। আর ওটা গলিত শিলা ওটা যখন কিতা হয়, যখন উপরে জল থাকে, তো গলিত শিলার প্রভাবে জল গরম হয়ে যায়, আর ও জলটা পৃথিবীর কোনো ফাটলের মধ্য দিয়ে কিতা হয়, বারোইয়া বাষ্প হিসাবে বারোইয়া। ঠিক আছে, তারা কই আমরা গরম জল বারোইয়া, তারা কই আমরা কিতা আমার লাগে ভূভাগের তাপশক্তি। আব এই যে ভূভাগের তাপশক্তি, এগুলি যে অঞ্চলের মধ্যে তা গলিত শিলা বেশ থাকে, তারা কই আমরা হটস্পট। আব ও যে তাপশক্তি গুলি দিয়ে কিতা করে আমরা বিদ্যুৎ শক্তি বানানো নিব। তো কিতা করা হয় দেখো, শিলাস্তরে আবদ্ধ বাষ্পকে নলের সাহায্যে টারবাইন ঘূর্ণনে ব্যবহার করা হয় আর বিদ্যুৎ উৎপাদন করা হয়। ঠিক আছে। আর ওজন জল মানে কোনো সময় কিতা হয় দেখো, লেখা আছে ভূতাপিত্য পরিবর্তনের ফলে ভূপৃষ্ঠের আভ্যন্তরে উষ্ণ অঞ্চলে গলিত শিলা উৎপন্ন হয়। এই গতিতে শিলা উপরের দিকে দাবিত নির্দিষ্ট অঞ্চলে তলদেশে আবদ্ধ অবস্থা থাকে, এমন স্থানকে হটস্পট বলা হয়। আর ভূগর্ভস্থ জল এই হটস্পটের সংস্পর্শে বাষ্প, যদি কোনো জল ভূগর্ভস্থ হটস্পটের সংস্পর্শে একটা বাষ্প হয়ে যায়, আর কখনো ভূগর্ভস্থ উচ্চ ফাটল পথে ভূপৃষ্ঠে নির্গত হয়, তারা হয় যদি জলটা বাষ্প পৃথিবীর ফাটল দিয়ে বাড়ি যায়, তারা হয় আমরা উচ্চ প্রস্রবণ বা আমরা হট স্প্রিং হই আমরা। আচ্ছা, ইটা শক্তি ব্যবহার লাগিয়া নিউজিল্যান্ড আর আমেরিকা যুক্তরাষ্ট্রে কিছু কিছু প্রকল্প আছে। এরপরে নিউক্লিয় শক্তি হইল গিয়া নিউক্লিয় ফর এক্সাম্পল 2 ধরনের শক্তি, এগুলোকে নিউক্লিয় ফিশন, এগুলোকে ফিউশন। তো কিতা করা হইব, কোনো সময় কিতা করে আমরা বড় লাইক বাড়ি মৌল লাইক ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, থোরিয়াম, 3টা বাড়ি মৌল, এটারা কিতা করে মতো বাড়ি পরমাণুর নিউক্লিয়াসকে নিম্ন শক্তি সম্পন্ন নিউট্রন দ্বারা বিস্ফোরণ ঘটিয়ে এর ভাঙ্গন করা হয় এবং একাধিক মৌলের হালকা নিউক্লিয়াস উৎপন্ন হয়। ওই যে প্রক্রিয়া, যেখানে বাড়ি মৌল লাইক ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, থোরিয়াম, এটারা কিতা হয় হালকা আর নিম্ন শক্তি নিউট্রন দিয়া বিস্ফোরণ ঘটানি হয়, আর ফলে একটা ভাঙ্গার ফলে যে ভাঙ্গার লগে শক্তি উৎপন্ন হয়, আর ও শক্তির কিতা হই আমরা জল গরম করে আমরা বাষ্প বানাই, বাষ্প দিয়ে আমরা টারবাইন ঘুরে আমরা কারেন্ট বানাই আমরা। ও যে শক্তি যেখানে বাড়ি মানে মূল রে সূত্র নিউট্রন দিয়ে আঘাত করে ভাঙ্গা হয়, তারা হয় আমরা নিউক্লিয় ফিশন। আব ইগু থেকে যে শক্তি উৎপন্ন তার পরিমাণ খুব বেশি, ও প্যারাগ্রাফ ফোড়ে রাখে, খুবই দরকারি তোমাদের লাগিয়া। কিতা সরকারি ও যে মানে সূত্র ইকুয়াল টু এমসি স্কয়ার, এগুলো আইনস্টাইন সূত্র হয় আমার লাগে। এরপরে নিউক্লিয় শক্তি বিজ্ঞানের একক কিনা আমার ইলেকট্রন ভোল্ট, আর 1 ইবি একটা কত জুলের সমতুল্য 1.6 × 10⁻⁻19 জুল। আচ্ছা, এরপরে 1 পারমাণবিক বর কত মেগা ইলেকট্রনের সমতুল্য, 1 ইভি মতলব 1 পারমাণবিক ইউ মতলব 1 ইউ ইজ ইকুয়াল 931 মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, ঠিক আছে। এখন লোকে তোমাদের লাগিয়া ভারতবর্ষে কোন জায়গার মধ্যে নিউক্লিয় শক্তি পাওয়া যায়, তারাপুর মহারাষ্ট্র, রানা প্রতাপ রাজস্থান, কল্পক্কম তামিলনাড়ু, নরোডা উত্তরপ্রদেশ, গুজরাট, কাইগা, তোমার লাগে কয়েকটা জায়গার নাম লেখা আছে, ভালো করে ফুটে তুমিতে। কিতা অসুবিধা, সবচেয়ে বড় সুবিধা হইল গিয়া প্রচুর পরিমাণে তাপ শক্তি পাওয়া যায়, প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়। আর অসুবিধা হইল গিয়া নাম্বার 1 অসুবিধা হইল গিয়া নিউক্লিয় শক্তির যে বর্জ্য জগৎ, এগুলো ফালাইবা যেন এটা থেকে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স তোমার লাগে এমিট করে, মানে তেজস্ক্রিয় পদার্থ, ওটা লেখা আছে। আকস্মিক যদি কোনো কিতা হয় বর্জ্য কয় প্রজাতক এটা বিকিরণ করে, সদৃশ কণার বিকিরণ অব্যাহত থাকে। নিউক্লিয় জ্বালানি হিসাবে ইউরেনিয়ামের অবশেষ কয় প্রক্রিয়াজাত
ক্ষতিকারক পরমাণু সদৃশ কণার বিকিরণ অব্যাহত থাকে আর এটা কিন্তু মানুষের বহুত ক্ষতি করে। নিউক্লিয় বর্জ্য পদার্থের ক্ষরণ এবং অপসারণ সঠিকভাবে না হলে পরিবেশ প্রদূষণ ঘটে। অপরন্ত আকস্মিক কোনো ছিদ্রপথে নিউক্লিয় তেজস্ক্রিয়তা বিকিরণের দুর্ঘটনার সময় মনে করো তোমার লাগে থার্মাল ডিজাস্টার তুমি দেন। আচ্ছা, নেক্সট হলো গিয়ে আমার এছাড়াও হইল গিয়ে যে আমরা যে ইউরিনে ব্যবহার করি তার পরিমাণ কিন্তু আমার লাগে খুবই সীমিত পরিমাণে পৃথিবীর মধ্যে আছে। এরপরে একটা তো ফলে নিউক্লিয় ফিশন, এখন নিউক্লিয় সংযোজন। যখন আমরা কিতা করি দুইটা হালকা যখন কিতা করি আমরা এই প্রক্রিয়ায় দুটি অতি কম বড়যুক্ত নিউক্লিয়াস যুক্ত হয় অধিকতর বারে নিউক্লিয়াস গঠন করে, তারা হয় আমরা নিউক্লিয় দুইটা হালকা হালকা পরমাণু মিলিয়ে একটা বারে নিউক্লিয়াস বানায়, তারা হয় আমরা নিউক্লিয় সংযোগ। দুইটা মিলিয়ে একটা ফিশন মানে বাঙ্গা আর সংযোজন মানে জোড়াওয়া। ও শক্তি একটা খামা লাগানো কোন জায়গাতে হাইড্রোজেন বোমার বৃত্তি লোকে তাপ নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, আই থিঙ্ক উইথ দিস তোমার এই চ্যাপ্টারের কাম কমপ্লিট, তুমি তার এই চ্যাপ্টারতে মার্কসগুলো পাইবে। নবীকরণযোগ্য মানে কিতা, যে শক্তি একদিন না একদিন শেষ হয় তারা হয় আমরা নবীকরণযোগ্য, আর যেটা শেষ হয় না তারা হয় আমরা অনবীকরণযোগ্য শক্তির উৎস, তুমি পাইবে। ঠিক আছে। চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আছে ভালো করে পড়িও, এক্সপ্লেনেশন বাড়া হলে বুঝলে আই থিঙ্ক তোমার এই চ্যাপ্টারতে মার্কস পাইবে তুমি তাই। চ্যাপ্টার 15 হলো আমাদের পরিবেশ। আমরা পরিবেশ হলো গিয়া পরিবেশ সংক্রান্ত বিষয় আলোচনা করার লাগে বসুন্ধরা মানে সম্মেলন অনুষ্ঠিত করা, G20 গ্লোবাল সামিট এটা করা হয় পরিবেশ সংক্রান্ত বিষয় আলোচনা করার লাগে। আমরা যখন যে বর্জ্য পরিবেশ ফেলাই তখন কিতা হয়, দুই ধরনের বর্জ্য আছে, একটা হলো জৈব বিনাশক, যদি যেগু তার পরিবেশ প্রক্রিয়া ভাঙি যায়, আর যেগু ভাঙ্গা যায় না তারা কই আমরা জৈব অবিনাশক পদার্থ। ঠিক আছে। দুইটার তার প্রভাব আলাদা আলাদা। জৈব অবিনাশক এটা কিতা করে কৃত্রিম বন্যা সৃষ্টি করে, পৃথিবীর মধ্যে প্রদূষণ সৃষ্টি করে। আর জৈব অবিনাশক এটা জৈব বিনাশক যেটা এটার প্রচলন হইতে সময় কিতা লাগে বেশ লাগে, বিভিন্ন ধরনের রোগ সংক্রামক মশা মাছি ইত্যাদির উৎপন্ন হয়। ঠিক আছে। আচ্ছা, পরিস্থিতি তন্ত্র কিতা, একটা পরিবেশর এক স্থানের সমস্ত জীব এবং অজৈবিক উপাদানের সহকারে মধ্যে যে সম্পর্ক ও সম্পর্কের হয় না পরিস্থিতি তন্ত্র। আর দুই ধরনের উপাদান থাকে, জৈবিক আর অজৈবিক বলতে কিতা আমার লাগিয়ে মনে করো আমার লাগিয়ে বায়ু জীব উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ু, মাটি, জল, খনিজ ইত্যাদি সবাই অজৈবিক উপাদান। বায়ু, মাটি, জল, বৃষ্টিপাত, সূর্যের আলো সবাই লগে অজৈবিক উপাদান। আর জৈবিক হলো যারা কিতা জীবন আছে, মনে করো মানুষ, মনে করো বিভিন্ন ধরনের প্রাণী, মনে করো বিভিন্ন ধরনের উদ্ভিদ। তো আমি দেখো মাত পরিস্থিতি তন্ত্র দুই ধরনের, এগুলো গিয়ে মানুষের বানাইল, এগুলো গিয়া পরিবেশের মধ্যে। যদি কিতা মনে করো আমার লাগিয়া বাগান, শস্য ক্ষেত্র, এটা হলো সব কিতা আমার লাগে কৃত্রিম পরিস্থিতি তন্ত্র। ঠিক আছে। বাগান মানুষের বানাইল, শস্য ক্ষেত্র মানুষের বানাইল। মনে করো আমার লাগে বন, পুকুর, হ্রদ, এটা হলো গিয়া পরিস্থিতি তন্ত্রের মাঝে প্রাকৃতিক, এই সব হলো গিয়া প্রাকৃতিক পরিস্থিতি তন্ত্র। বন, পুকুর, হ্রদ আর মানুষের বানাইল আছে বাগান, শস্য ক্ষেত্র, একুয়ারিয়াম। হইল গিয়া মানুষের বানাইল পরিস্থিতি তন্ত্র। এখন হইল গিয়া জৈবিকের মাঝে পার্কেজ। জৈবিকের সবার আগে উৎপাদক, যারা উৎপাদক বলতে বুঝে উদ্ভিদ, যারা কিতা করে সৌরশক্তি থেকে সূর্যশক্তি আহরণ করে, ইহার সাহায্যে রাসায়নিক শক্তি মানে নিজের খাদ্য নিজে কিতা করতে উৎপন্ন করতে পারে। এরপর উপভোক্তা কিন্তু ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি খারে খায়, উৎপাদকরে বক্ষণ করে এবং ইহার থেকে শক্তি আহরণ করে। আর বিয়োজক, যখন তারার কিতা মৃত্যু হয় উৎপাদক উপভোক্তা ও তারে মাটির লগে মিশাইতে কিতা করে সাহায্য করিয়ে, মাটির লগে মিশাইতে সাহায্য করে, হদের পরিবেশ আমরা কিতা থাকে পুরাপুরি সাফসফা থাকে আমরা কাছে। সবার আগে উৎপাদক। দেখো তোমার যে সমস্ত সবুজ উদ্ভিদ এবং নীল সবুজ শৈবাল যারা সালোক সংশ্লেষণ পদ্ধতি দ্বারা খাদ্য প্রস্তুত করে এবং তাদের এই বিভাগের অধীনে আসে, এরা উৎপাদক। ঠিক আছে। এরপরে হইল গিয়া যে সকল জীব উৎপাদনকারী উৎপাদিত খাদ্য সরাসরি বক্ষণ করে নতুবা পরোক্ষ বক্ষণ, তারা উপভোক্তা বিভিন্ন প্রকার আছে। প্রথম শ্রেণীর তৃণভোজী, যারা সরাসরি গিয়ে ঘাস খায়, সরাসরি গিয়ে উৎপাদকরে খায়। এরপর মাংসভোজী সরাসরি ঘাস খায় না, তারা খায় তৃণভোজী খায়। মনে করে বাঘে খায় হরিণে খায় ঘাস, হরিণে খায় উৎপাদক, হরিণ নিজে তৃণভোজী। বাঘে খায় হরিণটি মানে বাঘ হলে মাংসভোজী। আর সরভোজী মানে মানুষ, আমরা দয়তা খাই। পরান্নভোজী যারা খাদ্য লাগে অন্যের উপরে নির্ভরশীল। এরপরে পাই লাগে তোমার লাগে বিয়োজক কিতা করে জটিল জৈব পদার্থ মাটির লগে মিশাইতে সাহায্য করে, যাতে উদ্ভিদের পুনরায় তারা ব্যবহার করতে পারে। আর এতে কিতা করে পরিবেশের পরিষ্কার থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন হইল গিয়া খাদ্য শৃঙ্খল। পরিবেশের মধ্যে এক জীবে অন্য জীবের খাওয়ার ফলে যে অনুক্রম সৃষ্টি হয় তারা হয় আমরা খাদ্য শৃঙ্খল। মনে করো গাছটা খাইলো হরিণটা খাইলো মানে বাঘে, তো কেন একটারে খাওয়ার ফলে শৃঙ্খল। ঘাস ফড়িংরে খাইলো ব্যাঙে খাইলো সাপে খাইলো ইগলে। এটা একটা পরিস্থিতি তন্ত্র, একটা আরেকটারে খাওয়ার পরে যে চেঞ্জ সৃষ্টি হয় তারা হয় আমরা খাদ্য শৃঙ্খল। আর খাদ্য শৃঙ্খলের মধ্যে বিভিন্ন স্তর আছে। মনে করো এখানে এই সব হইল উৎপাদক, এই সব হইল উপভোক্তা, এই সব প্রাথমিক উপভোক্তা,
এইসব হইল গিয়া প্রথম শ্রেণীর উপভোক্তা, তারা সরাসরি গিয়া উগুরে খার। এইসব হইল গিয়া দ্বিতীয় শ্রেণীর উপভোক্তা, এইসব হইল গিয়া তৃতীয় শ্রেণীর উপভোক্তা। বুঝা গেছে? তো খাদ্য শৃঙ্খলের বিভিন্ন কিতা স্তর, বিভিন্ন কিতা আছে স্টেপস, বিভিন্ন স্তর আছে। আর খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তর দেখো আমরা পৌষ্টিক স্তর। কি দেখো আমরা খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপকে বলা হয় পৌষ্টিক স্তর। আচ্ছা, খাদ্য শৃঙ্খলের সব থেকে নিচে থাকে উৎপাদক, এর উপরে থাকে প্রথম শ্রেণী উপভোক্তা, এর উপরে থাকে দ্বিতীয় শ্রেণী উপভোক্তা, এর উপরে থাকে তৃতীয় শ্রেণী উপভোক্তা, এর উপরে থাকে আমার লাগিয়া মানে এর থেকে বড় উপভোক্তা। সবার আগে উৎপাদক, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, এর উপরে লোকে তৃতীয় শ্রেণী। খাদ্য শৃঙ্খল দেখো তুমি কিতা হয় না, বেশি লম্বা হয় না, বেশি কিতা হয় না, লম্বা হয় না। এখানে ফাইলিবা তুমি দেখো লেখা আছে নাম্বার 1, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1% নিয়মে কিতা হয় উদ্ভিদে সমস্ত উৎপাদক মনে করো ওই যে শ্রেণী দেখ রায়, এই শ্রেণী শক্তি আহরণ করে খান থাকে সূর্য তাকিয়া। আর সৌরশক্তি শুধুমাত্র যে শক্তি ফলের তার 1% শক্তি তারা কিতা করবো আহরণ করবো। কত পার্সেন্ট? 1% শক্তিরে তারা কিতা করবো, 1% শক্তিরে তারা কিতা করবো আহরণ করবো। যতক্ষণ শক্তিকে ফলের এর শুধুমাত্র 1% শক্তিরে তারা কিতা করবো আহরণ। মনে করো আমার লাগিয়া, মনে করো ইম্পর্টেন্ট বালা করে বুঝো, এক্সাম লাগে দরকারি পড়বো তোমার তার লাগিয়া। মনে করো আমার লাগে ও শ্রেণীর মধ্যে তার মধ্যে শক্তি হয়েছে 10,000 জুল শক্তি হে আহরণ করছে মানে সেখান থেকে সূর্য তাকিয়া। তখন যখন হে ফরিঙ্গে খাইব তার হে সৌরশক্তি লইছে মাত্র কত পার্সেন্ট? মাত্র লইছে 1%। 1%-এ তার হয়েছে 10,000। হে 10,000 থেকে তার ব্যবহার করবো বেশি, করার বাদে পরবর্তী প্রতিটি শৃঙ্খলে শুধুমাত্র 10% দিব। কত পার্সেন্ট দিব? 10%। অর্থাৎ তোমার পরবর্তী স্তরের মধ্যে আইব গিয়া এবং কত আইব, 1 থেকে 10,000 কমলে আইব 1,000 জুল। এ ফোরটার মধ্যে আইব গিয়া 100 জুল। এ ফোরটার মধ্যে আইব গিয়া আমার লাগিয়া 10 জুল। এ ফোরটার মধ্যে আমার লাগবে গিয়া 1 জুল। বুঝা গেছে? যত উপরে যাইব অত শক্তি কমে যাইব। তার লাগে খাদ্য শৃঙ্খল যেহেতু প্রতিটি শক্তি সর্বদা একমুখী যায়, নিচ থেকে উপরে যাইব, মানে খাদ্য শৃঙ্খল নিচ থেকে উপরে যাইব। উৎপাদক থেকে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী, মানে নিচ থেকে উপরে যাবো। তার লাগিয়া যত সময় যায় খালি শক্তি কমে যায়। অর্থাৎ যে উপরে আছে হে শক্তি একবারে কম পায়। তার লাগিয়া খাদ্য শৃঙ্খল বেশি লম্বা হয় না, 3-4টা স্তরালা হয়। ঠিক আছে? ও যেন শক্তির যেন 10% কমে যায়, তারা কই আমরা শক্তির 10% নিয়ম। দেখো লেখা আছে খাদ্যের শতকরা 10 ভাগ জীবের দেহে পরিণত হয় পরবর্তী স্তরের উপভোক্তাদের গ্রহণ করার জন্য তৈরি থাকে। প্রতিটি স্তরে উপস্থিত জৈব পদার্থের পরিমাণ শতকরা 10 ভাগ পরবর্তী স্তরে উপভোক্তা পায়। আর ও নিয়ম রেখে আমরা 10% নিয়ম। ঠিক আছে? আচ্ছা, এখন ওই যে লেখা আছে খাদ্য শৃঙ্খল 3-4টা স্টেপে হয়, কারণ প্রতিটি স্তরে শক্তি ক্ষয়ের পরিমাণ এত বেশি, চতুর্থ স্তরে খুব কম পরিমাণ শক্তি ব্যবহারযোগ্য। মানে যত সময় যার শক্তি খালি কমে যার, মনে করো ওই যুগে দেখাইছি উপরে একমাত্র 1 জুল হয়ে পাইছে শক্তি। ঠিক আছে? অর্থাৎ যত সময় যাইব খালি শক্তি কমে যাইব। তার লাগিয়া খাদ্য শৃঙ্খল বেশ দীর্ঘ হয় না। এরপরে একটা পরিবেশের মধ্যে মনে করো ওই যে শৃঙ্খল দেখা একটা জঙ্গলের মধ্যে একটা পরিস্থিতি অন্তর একটা খাদ্য শৃঙ্খল থাকে না, অনেকটা খাদ্য শৃঙ্খল থাকে। মনে করো গাছ রে খার তোমার, মনে করো একটা পুকুরের মধ্যে তোমার গাছ রে খাইলো তোমার লাগে খুব ছোট মানে আমার লাগে কীট পতঙ্গ খাইলো ছোট মাছে খাইলো বড় মাছে খাইলো আবার অন্য কেউ, বড় মাছে খাইলো বকে খাইলো মনে করো বাঘে। তো এক গাছের উপরে বিভিন্ন ধরনের শৃঙ্খল থাকে। যখন একটা পরিবেশের মধ্যে একটা পরিস্থিতির মধ্যে বিভিন্ন খাদ্য শৃঙ্খল একত্রে কাজ করে, তখন হে বনে কিতা আমার লাগে খাদ্য জাল। আর হামেশা ইয়াদ রাখবা শক্তি সর্বদা একমুখী কিতা প্রবাহিত হয়, খুবই ইম্পর্টেন্ট বালা করে ফুটে তুমিতে। এরপরে ওই যুগে লেখা জৈব বৃহত্তরীকরণ। আমরা যে কীটনাশক দ্রব্য ইউজ করি, আমরা শাকসবজি বাইতার লাগিয়া, তো কীটনাশক দ্রব্য কিতা করায় এই রাসায়নিক আমাদের ফসলকে রোগের হাত থেকে রক্ষা করতে বিভিন্ন কীটনাশক অন্য ব্যবহার করা। এই রাসায়নিকগুলো মাটিতে অথবা জলের আধারে মিশে যায়। মাটিতে উদ্ভিদ দ্বারা জল, খনিজ পদার্থ, জলের সঙ্গে এইসব রাসায়নিক শোষিত হয়, জলের আধার থেকে জলজ উদ্ভিদের শরীরে যায় এবং প্রাণী থেকে উদ্ভিদ ভক্ষণ করে, এইভাবে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে। ঠিক আছে? আর তাই এই রাসায়নিক খাদ্য সর্বাধিক ঘনত্ব আমাদের দেহে সঞ্চিত হয়, কারণ যে কোনো শৃঙ্খলা সবার উপরে খেয়ে থাকে, মানুষ থাকে। আর ও যে প্রক্রিয়া তারা কই আমরা জৈব বৃহত্তরীকরণ। কারণ কীটনাশক এটা যখন আমরা ফসলে দিই তো আমরা তো খাম হয়ে গেল, কিন্তু এটা সব হলো জৈব অবিনাশক, মানে সহজে তারা পরিবেশের লগে মিলত নাই। তো যেত খাদ্য শৃঙ্খলা প্রবেশ, মনে করো গাছের জলে গাছের শিকড়ে তারে গ্রহণ করলো, আবার শিকড় থেকে গেল গিয়ে সব আবার গেল গিয়ে ফসলটা আমরা খাইলাম, আইলো আমরা গেছে। মনে করো গেল জলের মাঝে ছোট কীট পতঙ্গ জল থেকে খাইলো, তারে ছোট কীট পতঙ্গরে খাইলো ছোট মাছে খাইলো বড় মাছে খাইলো আমরা। তো আলটিমেটলি খাদ্য শৃঙ্খলের মধ্যে প্রবেশ করিয়া হে কিতা করে তো সময় যায় তার ঘনত্ব বাড়ে, আর আলটিমেটলি আমরা দেওয়া হয় তার ঘনত্ব সব থেকে বেশি হয়। ও প্রক্রিয়া হয়ে আমরা জৈব
বৃহত্তরে, কারণ প্রাকৃতিকভাবে তার মাত্রা কীতে হয়, বাড়ি বাড়ি যায়। আর খাদ্য শৃঙ্খলা সব থেকে উপরে তার মাত্রা সব থেকে বেশি, আর সব থেকে নিচে তার মাত্রা সব থেকে কম। এখন লাস্ট এই চ্যাপ্টারের টপিক হলো গিয়া ওজন স্তর আর তার হেউ কিভাবে কমে। আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আছে, টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারও কিতা আছে, ওজনের অক্সিজেনের 3টা পরমাণু দ্বারা গঠিত একটা স্তর আছে, তারা হয় আমরা ওজন স্তর। কিতা হয় আমরা ওজন স্তর। আর এই ওজন স্তরে কিতা করে, আমরা সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মির শোষণ করিয়া তার খারাপ প্রভাব থেকে পৃথিবীর কিতা রক্ষা করে আমার লাগে। আর বনে গেলে দেখো, যখন সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি রক্ষা করে, বলে গেলে বায়ুমণ্ডলের উচ্চ স্তরে ওজন হচ্ছে অক্সিজেন অনুর অতিবেগুনি রশ্মির উপর কার্যক্রমে ফল। বায়ুমণ্ডলের উচ্চ স্তর অতিবেগুনি রশ্মি অক্সিজেনের লগে মিলার লগে ফলাফল ওই লোক ওজন স্তর বনছে আমার। ওই গেলা দেখো, যখন অক্সিজেন O2 থাকে, O2 উপরে যখন মানে সূর্যের অতিবেগুনি রশ্মি পড়লো, O2 ভাঙ্গে বনে O+O। আর ও যেন ও দেখা এটা হলো অস্থির, তারা আবার অক্সিজেনের বায়ুমণ্ডলে অক্সিজেনের লগে মিলে যায়, মিলে বানায় O3। বুঝা গেছে? ওজন O3 যে স্তর, তারা হয় আমরা ওজন স্তর। আব ওজন স্তর খুবই মানে ইম্পর্টেন্ট, কারণ একটা বায়ুমণ্ডল থেকে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করিয়া তার খারাপ প্রভাব থেকে পৃথিবীর বাঁচা। তার খারাপ প্রভাব কিতা, যদি অতিবেগুনি রশ্মি ফলে আমরা সামলাত, আমরা স্কিন ক্যান্সার হইতে পারে, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হইতে পারে, বা উদ্ভিদের যে আমার লাগে বার্ড, যে একটা উদ্ভিদের যে আমরা যে আমরা গল্প ভাষা কই মানে গাছের কুলিটা জ্বলি যায় সব, মানে আমার লাগিয়া আমার অতিবেগুনি রশ্মি লাগিয়া। তো তোমাদের লাগে ইম্পর্টেন্ট লগিয়া এগুলো সময় বেলা কিতা করা হয়েছে 1980 সালে দেখা গেছে কিতা হঠাৎ ওজন স্তর মানে কিতা হয়েছে লাগিয়া কমা শুরু হয়ে গেছে। তো কার লাগে হয়েছে, CFC ক্লোরোফ্লোরো কার্বন, বায়ুমণ্ডলে অতিরিক্ত পরিমাণে ক্লোরোফ্লোরো কার্বন মানে বাড়ার লাগিয়া এই ঘটনা হয়েছে। তো 1987 সালে কিতা করছেন, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামে অনেক চেষ্টার ফলে 1986 সালে CFCর উৎপাদন মাত্রা হিমায়িত মানে ক্লোরোফ্লোরো কার্বনের মাত্রা কমাইবার লাগে সব দেশে কিতা করছেন, একটা চুক্তি কিতা করছেন, আবদ্ধ হয়েছেন যে তারা সব দেশে কিতা করবা একটা ব্যবস্থাপনা বানাইবে যাতে CFCর মাত্রা কেমনে কমানি যায়। চ্যাপ্টার তুমি খুব ভালো করে পড়িও। আই থিঙ্ক চ্যাপ্টারের কোয়েশ্চেন আনসার প্লাস যে তোমার এক্সপ্লেন করছে সব জানলে তুমি তার লাগে এই চ্যাপ্টারতে মার্কস কাটা যেত না। আর চ্যাপ্টার নাম্বার 16 আমরা লাস্ট চ্যাপ্টার আমরা এই বইয়ের তোমার তার লাগে সবার আগে দেখতে তুমি ডাইরেক্টলি গঙ্গা নদীর প্রদূষণ। গঙ্গা হইল গিয়া বিভিন্ন ওয়েতে গঙ্গা নদী খুবই ইম্পর্টেন্ট। আর দেখা গেছে কি তা 1900 মতলব গঙ্গা নদীর প্রদূষণ, গঙ্গা নদী বিভিন্ন ধরনের জিনিস হলে ব্যবহার করা হয়েছে, স্পেশালি আমরা যত ধরনের ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রির বর্জ্য পদার্থ ফেলাইবার লাগে দেখা গেছে কি গঙ্গা নদীর প্রদূষণের মাত্রা খুব বাড়ে। তো 1985 সালে গঙ্গা নদীর প্রদূষণের মাত্রা কমাইবার লাগে একটা গঙ্গা অ্যাকশন প্ল্যান মানে একটা লঞ্চ করা হয়েছে, যাতে এই প্ল্যানের মুখ্য উদ্দেশ্য হয়েছিল গিয়া যে গঙ্গা নদীর প্রদূষণটা কেটা করা আমরা লাগিয়া কম করা। এখানে কলিফর্ম ব্যাকটেরিয়া খানা পাওয়া যায়, যেগুর মাত ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট ভালো করে তুমি তাই পড়িও। নেক্সট হলো তোমার লাগে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গিয়া 3R নীতি বা 5R নীতি। 3R বা 5R, দুইটা আর নাই তোমার এগুলো রিডিউস, রিসাইকেল, রিউজ। দুইটা আর এগুলোকে রিফিউজ, এগুলোকে রিপারপাস। রিফিউজ একটা, আর একটা হলো রিপারপাস। দুইটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে তুমি পড়া রাখিও, রিফিউজ আর রিপারপাস। তো ফার্স্টটা আর তোমাদের সম্বন্ধে ভালো করে পড়িও। রিফিউজে হয় কোনো জিনিসটাকে তা করা বর্জন করা মানে ত্যাগ করা। সে নো টু প্লাস্টিক মানে প্লাস্টিকের মানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মানে একবার ব্যবহার করা প্লাস্টিকের বর্জন করা, এগুলোকে রিফিউজ। 2 নম্বর লোকে রিডিউস মানে সব জিনিস ব্যবহার করো বাট কম পরিমাণে করো, ঠিক আছে? তোমার দরকার নাই লাইট অফ করে যাওগে, তোমার দরকার লাইট দাও, তোমার দরকার নাই ফ্যান অফ করে যাওগে, তোমার দরকার নাই ট্যাপ অফ করে যাওগে, এসব লোকে রিডিউস ব্যবহার কম করা। পুনরাবর্তন, যেটা জিনিসটা কি আমরা কেটা করি মনে করো প্লাস্টিক কাগজ ইত্যাদি সংগ্রহ করিয়া নতুন প্লাস্টিক বা কাগজ প্রস্তুত না করিয়া ওগুন থেকে পুনরাবর্তন করিয়া মানে ওগুন থেকে পুনরাবর্তন মানে ওগুলো আগে কিতা করতে লাগবে, যখন বালা ওগুন তোর আগলা করতে লাগবো, পরে আমরা যাতে বর্জ্যর লগে মিশে না যায়, বাদ ওগুন তোর মিলে না, ওগুন থেকে নয়া কিছু বানাই ব্যবহার করা। পুনর্ব্যবহারের লগে এক জিনিসে বারবার ব্যবহার করা। মনে করো একটা বটল তুমি পানি খাইয়া ওগুলি আবার অন্য কোনো সময় ইউজ করলাই, ওগুলোকে আমার লাগে পুনর্ব্যবহার। সব পদ্ধতির বালা দিকও আছে বাদও আছে। আর এসব উদ্দেশ্য হলো গিয়ে আমার দীর্ঘমেয়াদী উন্নতি করে, মানে আমার ভবিষ্যতের লাগে বর্তমানকে ব্যবহার করিয়া ভবিষ্যতের লাগে কিতা করা, সঞ্চয় করে রাখা। আমাদের সম্পদ কেন পালন করা দরকার, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে ফোড়ে রাখে তোমার। কারণ যত হারে আমরা, কারণ সম্পদগুলো অপরিসীম নয়, মানুষের ব্যবহার দিনে দিনে বাড়ে আর মানুষের সংখ্যা দিনে দিনে বাড়ে। আর এটা করার থাকলে একসময় কিতাই বা আমরা মানে ভবিষ্যৎ প্রজন্ম লাগে শক্তি ফাইতো না, তার লাগে আমরা ভবিষ্যতের এটা সঞ্চয় করতে লাগবো আমরা। এর ফলে বন্য জঙ্গল আর জীবজন্তু মানে অংশীদার মানে অংশীদার বা অঙ্গীদার থাকে। নাম্বার 1 হলো গিয়া স্থানীয় বাসিন্দা, যারা এই জঙ্গলের জিনিস বা ওগুলোর উপরে নির্ভরশীল হয়। 2 নম্বর হলো সরকারের বন বিভাগ বা যা এই জঙ্গলের মালিক তারা। 3 নম্বর হলো ইন্ডাস্ট্রি, বড় বড় শিল্পপতিরা যারা কিতা করে এই জঙ্গলের জিনিসটা তারা কিতা ব্যবহার করিয়া কোনো ইন্ডাস্ট্রি খামা লাগায়। আর 4 নম্বর হলো গিয়া যারা এই
মানে এই বন জঙ্গলের সংরক্ষণ করা লাগে তারা বিভিন্ন ধরনের প্রটেস্ট অ্যাক্টিভিস্ট হল যারা এই বন জঙ্গল রক্ষা লাগে তারা কিতা করে প্রটেস্ট করে ঠিক আছে তো এই সাইডটা এক্সাম্পল লাগে ইম্পর্টেন্ট কোনটার ভূমিকা কিতা এরপরে তোমার লাগে দরকারি হইল গিয়া তোমার নেক্সট যে প্যারাগ্রাফ হইল গিয়া ও প্যারাগ্রাফ তোমার লাগিয়া সরকার এখানে কিতা করছে বন্যজন্তু জীবজন্তু সংরক্ষণে অমৃতা দেবী বিষ্ণু জাতীয় পুরস্কার এখানে ঘোষণা করছে তো তোমার লাগে প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট হইল গিয়া স্থানীয় তোমার লাগিয়া ইম্পর্টেন্ট খেজরালি গ্রামর খেজরি গাছ কত খ্রিস্টাব্দে আর অমৃত দেবী তান কিতা করছেন প্রাণ বিসর্জন দিচ্ছেন তোমাদের লাগে ইম্পর্টেন্ট বালা করে ফরে রাখো তোমার এরপরে লগে তোমাদের লাগিয়া দি গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক আর এগুলো মেষচারণখানে মানে মেষচারণের ফলে কিতা হয় তুমি ভালো করে ফলে রাখি একবার এরপরে লগে তোমাদের লাগে এ কে ব্যানার্জি সরি এক মিনিট এ কে ব্যানার্জি একটা নাম আছে তোমাদের লাগে দরকার একটু লগে আই থিঙ্ক কোন জায়গা আচ্ছা এরপরে লগে তোমাদের লাগিয়া ও জায়গা একটা তোমাদের লাগিয়া চিপকো আন্দোলন কিতা করা হয়েছে মানুষের হাত থেকে বন্য সম্পত্তি হস্তান্তরিত বন্ধ করতে একটা চিপকো আন্দোলন লগে ওয়ান অফ দা মানে সবচেয়ে বেশি এক্সাম্পল দেওয়ার মধ্যে একটা তো কিতা করা হয়েছে 1970 সালে হিমালয়ের উপরিভাগে গাড়ওয়ালর কোন গ্রাম রেনি গ্রামও এই আন্দোলন সূত্রপাত হয়েছিল যখন এখন ঠিকাদারে কিতা করা হয়েছিল গাছ কাটার অনুমতি দিছে না তখন ঠিকাদারে কিতা করা হয়েছে পুরুষদের মানে অ্যাবসেন্টে ঠিকাদার সব গাছ পাড়া খাটা দিয়েছে তো গ্রামের মহিলারা কিতা করছেন একটা গাছ ধরে রাখছেন যাতে মানে কইছেন কিতা যদি গাছ কাটিবার আগে আমরা কাটো একটা এই যে আন্দোলন একটা কিতা করা হয়েছে যেন প্রকৃতি রক্ষা করতে মানুষের ভূমিকা ওগুলো একটা উদাহরণ দেয় তোমার এরপরে তোমার বনের ব্যবস্থাপনা মানুষের অঙ্কিত কত গুরুত্বপূর্ণ তোমার লাগিয়া 1972 সালে পশ্চিমবঙ্গের বন দপ্তর কিতা করা হয়েছিল মেদিনীপুর জেলা একে ব্যানার্জি কিতা খসলা তোমার শালবন রক্ষার্থে কিতা খসলা খুব ভালো করে ফলে রাখি তোমার লাগিয়ে খামো লাগবো ঠিক আছে এরপরে হইল তোমার লাগিয়া বৃহৎ নদীবাদের কিতা অসুবিধা নাম্বার 1 অসুবিধা সামাজিক ঠিক আছে মানুষের বাড়িঘর সব ডুবে যাইব তো মানুষের বাড়িঘর বাসস্থানের জায়গা দিতে লাগবো 2 নম্বর অর্থনৈতিক একটা মানুষের বিপুল অর্থ আত্মসাৎ করে এরপরে হইল গিয়া পরিবেশ অস্বাভাবিক অরণ্য ধ্বংস গাছ কাটা ইত্যাদি জীববৈচিত্র্য বোধ কেটে ক্ষতি হয় এরপরে দেখো লেখা আছে 1970 সালে তাওয়াবাদ নির্মাণে মানুষের যে গড়বাড়ি দেওয়া হয়েছিল মানে সঞ্চিত করা হয়েছিল তার এখন টাকা মিলছে না এরপরে নর্মদা বাঁচাও আন্দোলন নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধের উচ্চতা বাড়াই দিয়ে হইলে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল এরপরে লোক মানে গঙ্গা নদীর উপরে কোন বাঁধ আছে আমার লাগে তেহরি বাঁধ আছে আমার লাগে ইম্পর্টেন্ট পড়া রাখে তোমার লাগে এরপরে এই প্যারাকা খুবই ইম্পর্টেন্ট মানে জল চাষ কিতা করা হয় কোন দেশ হলে কোন রাজ্য লাগে কোনটা রাজস্থানে পুকুর বা নদী মহারাষ্ট্রে বান্দ্রা মধ্যপ্রদেশ হলে বুন্দি বিহারে আহার এবং পাইন হিমাচল প্রদেশে কুলস জম্মু অঞ্চলে কান্দি বেল্টে তামিলনাড়ুতে এরিস কেরালায় সুলং কর্ণাটকে কাট্টা এই পদ্ধতি কোন স্টেটের কোন পদ্ধতি বলা হয় ইয়াত তুমি রাখিও এরপরে চেকবাঁধ এখানে নির্মাণ করা হয়েছে চেকবাঁধ নির্মাণ হলো দুইটা উদ্দেশ্য এগুলো গিয়া আমরা ভূগর্ভস্থ জল ওগুলো কিন্তু ভূগর্ভস্থ জলকে ধরে রাখা আর এক হইল গিয়ে তোমাদের লাগিয়া ফ্লাডের কিতা করা বন্ধ করা তো আই থিঙ্ক তুমি এই চ্যাপ্টার থেকে উতনা মতলব তোরা মন দি ফললে মার্কস কাটা হতো না তুমি কিতা করিও চ্যাপ্টারের কোয়েশ্চন আনসারগুলো ভালো করে পড়িও চ্যাপ্টার কোয়েশ্চন আনসার স্পেশালি 1 to 57 আর বাদ বাকি তুমি এই চ্যাপ্টার থেকে পড়লে আই থিঙ্ক মার্ক কাটা হতো না এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট যদিও মার্কস কম বাট এই চ্যাপ্টার থেকে ফুল মার্ক তোমাদের স্কোর করতে লাগবো আই থিঙ্ক বোঝা গেছে তোমাদের জানাই কমেন্ট সেকশন আর যারা এমসিকিউ ম্যারাথন সিরিজ ওয়েট করলে আগামীকালকে থেকে স্টার্ট হইব